গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারের সাথে তারেক রহমানের বৈঠক, কষ্টের অভিজ্ঞতা জানালেন ফিরে আসা ব্যক্তিরা। পরিস্থিতি দেখতে বিভিন্ন জেলার পথে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ নির্বাচন পর্যবেক্ষক, কিছুদিনের মধ্যে যোগ হবেন আরও কয়েকজন। পরিবর্তন আসছে পোস্টাল ব্যালটের ডিজাইনে, যুক্ত হতে পারে প্রার্থীর নাম, জানিয়েছে নির্বাচন কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। মতবিনিময় সভায় গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের সংগ্রামের কথা তুলে ধরেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। সেই সাথে গুম ইস্যুতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মুবাশির আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। মুবাশির, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড় কেমন দেখছেন, আর কারা শ্রদ্ধা জানাচ্ছেন জানাবেন। রেখা, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করেছেন, আসলে আমি এখানে সকাল থেকে অবস্থান করছি এবং আজকেও আমি দেখতে পেয়েছি যে এই শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, এখানে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। আপনাকে যদি আমি দেখাতে চাই যে এই জায়গাটিতে এখন এই জিয়া উদ্যানে যারা আসলে এখানে আসছেন শ্রদ্ধা জানাতে, অনেকে নিজের ইচ্ছা থেকে, আমি দেখেছি যে অনেকে এসেছেন পরিবার নিয়ে এসেছেন, তাদের সন্তানদের নিয়ে এসেছেন। এখানে কেন এসেছেন আমি এই বিষয়ে তারা সেটা জিজ্ঞেস করেছিলাম, তখন তারা আমাদেরকে যেটা বলেছে যে খালেদা জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা, অর্থাৎ যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার জায়গাটি থেকেই তারা আসলে এখানে এসেছেন। তাছাড়াও আমি এখানে আরও দেখতে পেয়েছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই জায়গাটিতে সকালে বিভিন্ন ধাপে, অর্থাৎ একের পর এক এসেছেন এবং ঢাকার বাহিরে থেকেও নেতাকর্মীরা এখানে এসেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং বাস দিয়ে এসেছেন গাজীপুর থেকে, আবার বাস দিয়ে চলে গিয়েছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো এখন এই জায়গার যে পরিস্থিতি, সেটা যদি আমি আপনাকে আবারও বলতে চাই যে এখানে এখন সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে এবং যে যার মতো এসে তার মনের যেই ভালোবাসার জায়গাটি থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তার রুহের মাগফিরাত কামনায় আসলে আল্লাহর কাছে দোয়াই করে যাচ্ছেন, এমনটাই আমরা তাদের কাছে কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ। মুবাশির, ধন্যবাদ। আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাচ্ছেন আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচনের প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন, বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তা লাসে। শনিবার সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের ৬৪ জেলায় ৫৬ পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন। তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবে। এ সময় পর্যবেক্ষক দল জানান, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। This means that 90 more short-term observers will be coming from Europe. পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে বিদেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। শনিবার তিনি একথা জানান। তিনি বলেন, পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনা এবং সেখানে প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি কমিশনের বিবেচনাধীন রয়েছে। এদিকে শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। এ সময় সিদ্ধান্ত হয়েছে, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। এই পোস্টাল ব্যালট পাঠানো হবে দেশের অভ্যন্তরে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে।
সিলেট এবিজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতি ডেকেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 11:30টার দিকে হাসপাতালের 4র্থ তলার 4 নম্বর ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা তাদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেন চিকিৎসকরা। এ ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন তারা। সিলেট উসমানী নগরে 3 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত 10 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উত্তরের কৃষি অর্থনীতি শক্ত করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সূচনা করেছিলেন তিস্তা সেচ প্রকল্প, কিন্তু 4 দশক পরও তা রয়ে গেছে অধরা। গত 17 বছর সবচেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছে তিস্তা পাড়ের মানুষ। নদীর করুণ দশায় শঙ্কিত পানি উন্নয়ন বোর্ড। পানির ন্যায্য হিস্সা আদায়ে বিশ্ব দরবারে দাবি জোরালো করা ছাড়াও প্রযুক্তি নির্ভর গবেষণা বাড়ানোর কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বর্ষায় উথাল পাথাল থাকার কথা যে তিস্তার, সেই নদী আজ যেন শুকনো কঙ্কাল। ধুধুচর আর ফেটে যাওয়া বালুচর দেখে বিশ্বাস করাই কঠিন এটাই উত্তরের জীবনরেখা তিস্তা। একসময় খরস্রোতা তিস্তা আজ পরিণত হয়েছে মরুময় প্রান্তরে। ভারতের উজানে একাধিক বাঁধ ও পানি নিয়ন্ত্রণ কাঠামোর কারণে ভাটিতে পানি প্রবাহ কমেছে মারাত্মক মাত্রায়। ফলে নদীকেন্দ্রিক জীবনযাত্রা, কৃষি ও জীববৈচিত্র্য পড়েছে চরম হুমকিতে। আর বাস্তবায়ন এটা কিন্তু এটা কেউ কোনো সরকারই করে নাই। প্রতিদিন পানি কমতেছে এবং কমতে নদী শুকায় গেল এবং শুকাইয়া এমনভাবে বালুচর উঠতেছে যে আমাদের মনে হয় দিন যাইতেছে, মনে হয় হাত পা ভাঙে যাচ্ছে। 1979 সালে তিস্তা সেচ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লক্ষ্য ছিল 1 ফসলি জমিকে 4 ফসলিতে রূপান্তর, কিন্তু 4 দশকেও বাস্তবায়ন হয়নি সেই স্বপ্ন। 98 সালে 1000 কোটি টাকা ব্যয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের প্রথম ধাপ শেষ হলেও পানির অভাবে সেচ সুবিধা পুরোপুরি মিলছে না এখনও। সেচের জন্য যে পানিটুকু প্রয়োজন সেই পানিটুকু তিস্তা নদীতে নাই। আমরা যে বাংলাদেশকে দেখতে চাই সেই দেখার 1 নম্বর পরিকল্পনা হোক যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা শতভাগ বাস্তবায়ন। খরস্রোতা তিস্তার এমন পরিণতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তদেশীয় আলোচনা আর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের একমাত্র সমাধান। ভারতে তাদেরও জনসংখ্যা বাড়তেছে, তাদেরও সেচ এরিয়া বাড়াচ্ছে, যার কারণে এই শুষ্ক মৌসুমে পুরোপুরি পানি তারা প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, তাদের চাহিদা পূরণ করতেছে। শুধুমাত্র নদীর তলদেশ দিয়ে সিপেজ হয়ে যে সকল পানি আসতেছে, শুধু অতটুকুই আমরা এখন পাচ্ছি শুষ্ক মৌসুমে। বিজ্ঞানভিত্তিক নদী ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বণ্টন নিশ্চিত না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আন্তর্জাতিকভাবে আমরা যে পানির হিস্সাটুকু পাচ্ছি না, সেটা বিষয়ে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেখানে আমাদের এগুলো জোর গলায় কথা বলতে হবে। আমাদের এখানে যারা দেশের যারা এক্সপার্ট আছে তাদের লেখালেখি করতে হবে। একসময়ের প্রমত্তা তিস্তা আজ নীরব। নদীর বুকে ধুধু বালুচর, পারে হতাশ মানুষের দীর্ঘশ্বাস। কৃষক, জেলে, শ্রমজীবী সবার চোখে একটাই প্রশ্ন, কবে ফিরবে তিস্তার পানি? যে বুকে অথই জল থাকার কথা সেখানে এখন রাশি রাশি বালু, যেন পায়ের পাতাই ভেজে না। তিস্তাকে বাঁচাতে দয়া নয়, অধিকার আদায় করতে চায় উত্তরের মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, লালমনিরহাট। ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের পরিকল্পিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। শান্তি পরিষদ সদস্যদের মধ্যে আরও থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।
পাশাপাশি জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই মলাদেনভ গাজায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্প নিজেই। গেল বছরের শেষ দিকে গাজা পিস অফ বোর্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ করা হয়। অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় সই করে। পরিকল্পনায় বলা হয় একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সংস্থা গাজা পরিচালনা করবে, যার তদারকির দায়িত্ব পালন করবে এই বোর্ড অব পিস। তবে শান্তি পরিষদ ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।